এখন দেখবেন 50 মিনিটস। দর্শক, মাই টিভি নিয়মিত আয়োজন নীতি নির্ধারণী টকশো 50 মিনিটস দেখার আমন্ত্রণ। আজ আমাদের অতিথি প্রতিষ্ঠাতা পরিচালক বার্ন ইউনিট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট ডাক্তার অধ্যাপক ডক্টর সামন্তলাল সেন এবং রয়েছেন ডক্টর শামসুদ্দিন আহমেদ, সাবেক বিভাগীয় প্রধান বার্ন ইউনিট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে আসবার জন্য আপনাদের স্বাগত। দর্শক, বাংলাদেশের রাজনীতির শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে হরতাল, চলছে অবরোধ। এরই ভিতরে 20 দলীয় জোটের ডাকা 72 ঘন্টার হরতাল আগামীকাল রোববার থেকে সারা দেশে শুরু হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে গাড়িতে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর হয়েছে এবং আজও 5 জন অগ্নিদগ্ধ হয়েছে, এর ভিতরে 1 জন মারা গেছে এবং যদিও আগে যারা অগ্নিদগ্ধ হয়েছিলেন তাদের ভিতরেও 2 জন মারা গেছে আজ। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তমানা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগামী সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট ডেকেছে প্রগতিশীল ছাত্র জোট। অন্যদিকে অভিজিৎ হত্যায় জাতিসংঘের নিন্দা, অভিজিৎ হত্যার সুষ্ঠু তদন্ত চেয়ে বিএনপির বিবৃতি এবং অভিজিৎ হত্যা তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র এবং এফবিআই এই সহযোগিতা করতে চেয়েছে। অন্যদিকে অবরোধের আগুনে আবারও দগ্ধ হলো 5 জন। আগেই বলা হয়েছে অভিজিৎ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আনসার বাংলা 7 নামে একটি জঙ্গি সংগঠন। তারা টুইটারের মাধ্যমে এটি জানিয়েছেন। যদিও ব্যাপক তদন্ত চলছে এবং সরকারি পর্যায়ে নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছিল আজকের প্রধান বিষয়। আলোচনা করার জন্য 2 জন বিশিষ্ট চিকিৎসক, বার্নের উপরে বিশেষজ্ঞ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনারা জানেন যে অবরোধ হরতালকে কেন্দ্র করে সারা বাংলাদেশে অগ্নিকাণ্ড ঘটছে, বাসে ট্রেনে আগুন দেওয়া হচ্ছে এবং অসংখ্য মানুষ অগ্নিদগ্ধ হচ্ছে এবং যারা বার্ন ইউনিটে গিয়েছেন তারা দেখেছেন হয়তো সাধারণ মানুষের কি আহাজারি, শিশু, নারী, সর্বস্তরের মানুষের হৃদয় বিদারক চিৎকার মানুষের বিবেককে নাড়া দেয় এবং সারা দেশব্যাপী আলোচিত হচ্ছে। এর ভিতরেও এই রাজনৈতিক দামাতলের ভিতরে এবং সন্ত্রাসের প্রেক্ষাপটে বাসে ট্রেনে আগুন দেওয়া থেমে নেই, অগ্নিদগ্ধ করা হচ্ছে পক্ষহীন মানুষকে, নির্বিচারে চলছে আগুনের ভেতর দিয়ে গণহত্যা। এ নিয়ে দেশে প্রতিক্রিয়া আছে। আলোচনা করার জন্য এসছেন ডক্টর সামন্তলাল সেন, যিনি প্রতিষ্ঠা পরিচালক এবং বর্তমান বিশেষ দায়িত্বে রয়েছেন। প্রথমেই ডক্টর অধ্যাপক সামন্তলাল সেন, আপনি তো এই বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক এবং সাম্প্রতিক ব্যাপক আলোচনায় আপনি এসছেন, যেহেতু অসহায় মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন এবং একজন চিকিৎসকের বাইরেও আপনার যে মানবিক দিকগুলো আমরা জানতে পেরেছি, আপনাকে স্পর্শ করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী গিয়েছিলেন সেখানে, সে দৃশ্য আমরা দেখেছি। আসলে এই বার্ন ইউনিটের সাম্প্রতিক অবস্থাটা কী এবং কতগুলো সিট আছে এবং সর্বশেষ পরিস্থিতি ওখানে কী অবস্থায় আছে? ধন্যবাদ। আমরা যখন এই বার্ন ইউনিট প্রতিষ্ঠা শুরু করি তখন আমি শুধু একা না, আমার সাথে অধ্যাপক শামসুদ্দিন সাহেবও ছিলেন। তো আমরা কিন্তু 6 বেডের একটা 7 বেডের বোধহয় বার্ন 5 বেডের সেই আজকে 300 বেডের একটা বার্ন ইউনিট। এখানে প্রতিনিয়তই প্রচুর রোগী থাকে, বিশেষ করে শীতকালে কিন্তু রোগীর চাপটা বেড়ে যায়। শীতের দিনে বিভিন্ন কারণে মানুষ আগুনে বেশি পড়ে। তারপরে এই বর্তমানে যে আপনি বলছেন রাজনৈতিক যে সহিংসতা, সেই তো একটা আলাদা চাপ। আমাদের এই 300 বেডের হাসপাতালে নর্মালি 500 রোগী থাকে। তারপরে এখন আজকে যদি আমি আপনাকে আজকে সবচেয়ে শেষ পরিসংখ্যানটা বলি, তাতে দেখা যায় যে এই পর্যন্ত আমাদের এখানে 155 জন রোগী চিকিৎসা নেওয়ার জন্য আসছিল শুধু ঢাকা মেডিকেল কলেজের বার্নে। এর মধ্যে বর্তমানে আছে ভর্তি 50 জন, আর আমরা ভালো করে ছেড়েছি 89 জনকে। সম্পূর্ণ ভালো হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে। আর মারা গেছে আমাদের এখানে আজকের রোগী নিয়ে 14 জন। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই 89 জন, এই যে রোগীগুলোকে আমরা ভালো করতে পারছি। এই 89 জন কিন্তু আজকের এই হাসপাতালটা হয়তো না থাকলে এই 89 জনেরও কি হতো জানি না। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ, যে কোনো বার্ন রোগী, আমার সঙ্গে শামসুদ্দিন সাহেবও একমত হবেন, আমাদের কাছে
যে কোনো বার্ন রোগী আসে পরে কিন্তু সবচেয়ে সাধারণ মানুষ, গরিব মানুষ, বড় লোক না। এমনি বাংলাদেশে বিভিন্ন কারণে পড়ে, যেরকম রান্না করতে গেলে পড়ে বা কিংবা গরম পানিতে, বৈদ্যুতিক কারণে, এই যে সাধারণ মানুষ, সাধারণ গরিব মানুষগুলো পড়ে, তাদের কিন্তু এমনি করুণ অবস্থা দেখে আমরা মাঝে মাঝে আমরাও ইমোশনাল হয়ে যাই। আর এইগুলা তো একটা ডেফিনেটলি আমাদের কাছেও খারাপ লাগে। আমরাও তো মানুষ, যেটা বললেন, আমি চিকিৎসক হলেও তো আমি কারো বাবা, কারো স্বামী, কারো ভাই, আমারও তো একটা বিবেক কিংবা আমার একটা মন বলে আছে। তা আমরা যখন দেখি যে একদম সাধারণ মানুষ পড়ে যাচ্ছে, সাধারণ মানুষ আসছে, তখন নিজের কাছেও ডেফিনেটলি খারাপ লাগে যে হয়তো যে লোকটা পড়ে আসছে সেও কিন্তু জানে না যে কি জন্য সে তার এই অবস্থাটা হলো। রান্না করতে গিয়ে মানুষ পড়লো সেটা অন্য জিনিস, কিন্তু এই যে বাসে যাচ্ছে, আজকেও কিছুক্ষণ আগে দেখলাম বাসে আগুন লাগছে, আমি জানি না বাসে কেউ ছিল কিনা। তো মানুষকে তো চলতে হবে, মানুষ তো ঘরের মধ্যে বসে থাকতে পারে না। যারা একদম সাধারণ খেটে খাওয়া মানুষ, আপনার ট্রাক ড্রাইভার, সিএনজি ড্রাইভার, ওরা যদি একদিন গাড়ি না চালায় তাহলে তো ওদের মানে উপার্জন বন্ধ হয়ে যাবে, খেতে পারবে না। তো এই সাধারণ মানুষগুলো পুরাটা বোধহয়, এটা বোধহয় আমি আগে একটা কথা বলতাম যে অ্যাসিড বার্ন ভিকটিমদেরকে যেন আমার চিকিৎসা করতে না হয়। আমার এখনো আকুল আবেদন থাকবে যে এই ধরনের মানে ভিকটিমদেরকে যেন আমাদেরকে চিকিৎসা না করতে হয়। শামসুদ্দিন আহমেদ, আপনি তো বার্ন ইউনিটের সাবেক বিভাগের প্রধান ছিলেন এবং আমরা জানি যে আপনি বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে, আপনি প্রবাসী, মার্কিন প্রবাসী, তারপরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনি এই যারা অগ্নিদগ্ধ হন তাদের চিকিৎসা করে থাকেন এবং বিনামূল্য চিকিৎসা করে থাকেন আপনি বিভিন্ন সময়। এবং আপনার কি পরিকল্পনা আছে যে বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং নানা কারণে মানুষ অগ্নিদগ্ধ হচ্ছে, এর ভিতরে নতুন একটি প্রপঞ্চ হচ্ছে যে রাজনৈতিক যে সন্ত্রাস চলছে, এর প্রেক্ষিতে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, দগ্ধ করা হচ্ছে, আসলে আপনার সাজেশন কি রয়েছে প্রেক্ষাপটে যে কেন এটি হয় এবং এর সংখ্যা কি বাড়ছে বা কি পর্যায়ে আছে অগ্নিদগ্ধ সাধারণ পর্যায়ে এবং সবকিছু মিলে? আমরা চিকিৎসক হিসাবে রোগীদের চিকিৎসা করি এবং আমাদের সামনে হয়তো দেখা যায় অনেকেই বার্ন রোগী মারা যায়, কিন্তু তারপরেও কিছু কিছু মৃত্যু টাচ করে যায়, যেটা অনেক দিন মনে থাকে, কিছু মনে থাকে না। যেমন এই অগ্নিদগ্ধে আমার মনে আছে, আমি যখন 2006-এর দিকে বোধহয় এক সিএনজি ড্রাইভার পুড়ে গেল, স্ট্রাইকের সময় সে বের হলো, আগুন লাগছে, মারা গেল আমার সামনেই, তার ফ্যামিলি কাঁদলো। তারপর 2013-তে ইলেকশনের সময় এক ব্যাংকার, মেয়ে মানুষ, সেও মারা গেল আমার চোখের সামনে। আই ওয়াজ দেয়ার, আমি চেষ্টা করি যতটুকু। এখনও অনেক রোগী মারা যাচ্ছে। তো এটা সাধারণ লোক এফেক্টেড হচ্ছে, এটা একটা ইনহিউম্যান। উই শুড ফাইন্ড আউট সাম আদার ওয়ে অফ পলিটিক্স। আই ডোন্ট ওয়ান্ট টু গো ডিটেলস ইন পলিটিক্স, বাট এটা রিয়েলিটি আছে সাধারণ লোক। এবং মানুষ জীবিকার তারণে কাজে বের হয়, তখন একটা লোক কতদিন না খেয়ে থাকবে, সাধারণ লোক। এবং বেশিরভাগই দেখা যাচ্ছে ভিকটিম লো পেইড, লো ইনকাম গ্রুপে, বিকজ তারা কাজ না করে থাকতে পারে না, কাজের জন্য বের হয়, তখন এই ইনসিডেন্টগুলি ঘটে। আর আমার একটা হলো যে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে সবাই জানে যে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটটা বড়, সবাই সেই জন্য যায়। কিন্তু অন্য ছোটো ছোটো জায়গায় বার্ন ইউনিট আছে, কিন্তু সেখানে যায় না, বা সেখানে হয়তো পর্যাপ্ত ফ্যাসিলিটি নাই, যেমন হয়তো আইসিইউ ফ্যাসিলিটি নাই। যেমন আমি জানি সরোয়ারদিতে ইকুইসে কিন্তু আইসিইউ ফ্যাসিলিটি শুরু হচ্ছে না, অন্য জায়গায় এরকম। তো যার ফলে ঢাকা মেডিকেলের একটা ক্যাপাসিটি আছে। যখন আপনি একটা লোকের ক্যাপাসিটি হয়তো দেখা যায় 70 কেজি ওজন, তাকে যদি আপনার 200 কেজি ওজন দিয়ে যান, সে লোড ক্যারি করতে পারবে না। অ্যান্ড ঢাকা মেডিকেলে যে পেশেন্ট, আমি যেটা জানি, যেহেতু আমি জন্মলগ্ন থেকে আসি, ওখানে 4টা ওটিতে ম্যাক্সিমাম একটা ওটিতে 3টার বেশি কাজ করা যায় না। 3 থেকে 9 একটা ওটি থাকে ড্রেসিং, এই তো 12টা রোগী, কিন্তু ওয়ার্কলোড আছে 300, এবং একটা রোগীকেই অনেকবার ড্রেসিং করতে হয়, অনেকবার সার্জারি করতে হয়, যার ফলে তারা ঠিক মতো প্রপার চিকিৎসা পায় না। এটা আমার কিছু কেস আমার কাছে আসে। তো সেই জন্য আমি বলছি এটাকে ডিসেন্ট্রালাইজ করা উচিত, বিশেষ করে ঢাকাতে অন্য জায়গায়, বা একটা কোঅর্ডিনেটর থাকা উচিত। যেমন এইখানে রুগী আসলো, ওই জায়গায় বেড খালি আছে, ধরেন সলিমুল্লাহতে খালি আছে বা সরারদিতে, ওইখানে পাঠিয়ে দেওয়া উচিত। কারণ এই ওয়ার্কলোড নিয়ে ঠিক মতো সার্ভিস দেওয়া যায় না। এবং একটা বিশেষ করে কিছু বার্ন আছে, যেন ইলেকট্রিক্যাল বার্ন, ভেরি সেন্সিটিভ। ইফ ইউ নট ডুইং ইন্টারভেন ইন টাইমলি ফ্যাশন, দেন এটা তখন মানে খুবই ডিটোরিয়েট করে। যেমন বিশেষ করে ফেসিওটমি একটা আসলো, একটা ইনহেলেশন ইনজুরি, ইফ ইউ ইমিডিয়েটলি যদি অ্যাটেনশন না দেন, তাহলে হয় কি রোগীগুলি খারাপ হয়ে যায়। তো সেই দিক দিয়ে আমার মনে হয় বাংলাদেশের বার্ন চিকিৎসা হয়েছে ডিসেন্ট্রালাইজ করা উচিত, বিভিন্ন জায়গায় আরও ইউনিট খোলা উচিত, লোকবল সব এক জায়গায় সেন্ট্রালাইজ না করে। যেমন আপনি
সেন্ট্রালাইজ না সমস্ত যদি মুখে ব্লাড সাপ্লাই আসে অন্য জায়গায় ব্লাড সাপ্লাই না যেটা হয় আর কি, তো সেই ব্যবস্থা হয়েছে আর কি। তো সেই জন্য আমার হলোকে বার্নের চিকিৎসার জন্য সব জায়গায় প্রাইমারি ইয়েরাও প্রাইমারি এডুকেশন মানে ডাক্তারদের প্রাইমারি ট্রেনিং দেওয়া যে ছোটোখাটো বার্নগুলো যেন তারাই করে, দেখা যায় ছোটোখাটো বার্নে চলে আসে বা ভর্তি হয় যায় না। তো সেই জন্য উচিত হলো গিয়া বিভিন্ন জায়গায় বার্ন ইউনিট খোলা এবং বার্নের চিকিৎসার জন্য সুব্যবস্থা করা। এবং আরও হয় কি ইনহেলেশন ইনজুরি থাকে যখন হয়তো আমরা বাইরেটা দেখতে পারি, ভিতরেরটা দেখতে পারি না, এবং ইন্টারনাল হিউম, এবং ম্যাক্সিমাম তাই হয় যখন বাসে আগুন লাগে বেরোতে পারে না, যেমন ব্যাংকার মারা গেল বেরোতে পারতেছে না, ইনহেল করতেছে। তারপর আমার মনে আছে ওই এর আগে ইলেকশনের সময় ওই প্রথম 9-এর সময় ইলেকশনের সময় যে নুরুল হক সরকার আসলো, তখন জাস্ট কেম টু মি, জাস্ট ওপেন করে দেখলাম যে একদম ইনহেলেশন হয়ে গেছে। পরে বোধহয় এখনকার প্রাইম মিনিস্টার তখনও গেছিলেন, উই ট্রিট দ্যাম। তো সেই জন্য আর কি চিকিৎসা ব্যবস্থা করার জন্য ভালো করার জন্য আরও অন্য জায়গায় করা উচিত, এবং গ্রামীণ পর্যায়ে যদি ওই মাঠ পর্যায়ে উপজেলা বা ডিস্ট্রিক্ট হসপিটালে ডিস্ট্রিক্ট হসপিটালে করলে এটা রোগীর মানে ক্যাজুয়ালিটি কমে আসবে এবং চিকিৎসাটা প্রপারলি। টেলিফোন আছে, দর্শক টেলিফোনে আছে। দর্শক আপনার পরিচিতের সংক্ষেপে প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি কসুর বলছিলাম পিরোজপুরের কাউখালী থেকে। জি বলুন। যে আজকে দুজন শ্রদ্ধ মানুষকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, যারা এই মুহূর্তে মানবতার সেবা করছেন, মানুষের জন্য কাজ করছেন। সামন্ত স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার ডাক্তার হিসেবে আপনি আত্ম মানবতার সেবা করছেন, চেষ্টা তুমি করছেন না, কিন্তু একজন মানুষ হিসেবে এই যারা পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করছেন তাদের জন্য একজন চিকিৎসক হিসেবে না, একজন নাগরিক হিসেবে আপনি আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওই পেট্রোল বোমা হামলাকারীদের জন্য কি মেসেজ দেবেন যারা মানুষকে নির্মম ভাবে হত্যা করছে, তাদের জন্য আজকে আপনি কি বলবেন স্যার? ধন্যবাদ জনাব খোরশেদ, আমাদের সঙ্গেই থাকুন। ডক্টর শামসুল উনি বলতে চেয়েছেন যে আপনি তো পোড়া মানুষের চিকিৎসা দিচ্ছেন এবং আহাজারি দেখছেন, আর্তনাদ দেখছেন। উনি বলতে চাইছেন যারা পেট্রোল ঢেলে মানুষকে দগ্ধ করছে, সেই যারা মানুষ রূপী অনেকে বলে থাকেন যে তারা নিষ্ঠুর প্রকৃতির মানুষ, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে যে এই প্রক্রিয়া বন্ধ করা উচিত কিনা, তাদের উদ্দেশ্যে আপনার কি বলা? এটা তো আমি একটু আগেই বলছি যে ডেফিনেটলি এই প্রক্রিয়া বন্ধ হওয়া উচিত। যেটা শামসুদ্দিন সাহেবও বললেন যে আমরা কেউই চান, আমরা মানুষ হিসাবে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলবো যে আমিও তো যে রাস্তায় চলাফেরা করি, তাই না, আমারও তো কখন বিপদ আপদ হবে জানি না। সুতরাং আমরা সবাই ততের একটা সাধারণ মানুষ হিসাবে, মানে আপনি যদি দেশকে ভালোবাসেন, দেশের প্রতি ভালোবাসা থাকে, দেশের মানুষকে ভালোবাসেন, এ তো সব আমরা যারা হচ্ছে যে মারছে সেও দেশের মানুষ, যে আক্রান্ত হচ্ছে সেও দেশের মানুষ, এখানে তো বিদেশিদের সঙ্গে কোনো নাই, সুতরাং না। সুতরাং আমরা যদি নিজের দেশকে ভালোবাসি তাহলে আমার মনে হয় না এই কাজ করা ঠিক হচ্ছে। এবং আমি বিনীতভাবে অনুরোধ করব যে এমনি মানুষ বিভিন্ন কারণে পড়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, এইভাবে কষ্ট পেয়ে মানুষ যেন না পায়, এইভাবে এটার থেকে বিরত থাকা উচিত। আচ্ছা, আরেকটি প্রশ্ন যে জনাব ডক্টর শামসুদ্দিন আহমেদ বললেন যে ডিসেন্ট্রালাইজেশনের কথা বলেছেন, আমি এটা উনি যেটা বলছেন ডিসেন্ট্রালাইজেশন, এটা খুবই ইম্পর্টেন্ট কথা, এবং এটা আমি প্রথম থেকেই এই বিষয়টার দিকে নজর দিচ্ছি। আমি কিন্তু এখন বলছি যে বর্তমানে কিন্তু ঢাকা শহরের বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ, কুমিল্লাতে, সিলেটে, রংপুর এবং রাজশাহীতে আমাদের ভালো একটা ইউনিট আছে, কিন্তু যেটা সবচেয়ে বড় প্রবলেম হলো এটা কিন্তু গণমাধ্যমের একটা ভূমিকা রাখা উচিত। সবাই মনে করে যে ঢাকা মেডিকেল কলেজের 52 ইউনিট ছাড়া আর চিকিৎসা কোথাও হচ্ছে না। এটা এই মানুষের কনফিডেন্সটা ফিরিয়ে নিয়ে আসতে হবে যে না, রাজশাহীতেও চিকিৎসা হয়, চট্টগ্রামেও চিকিৎসা হচ্ছে, এখানে কিন্তু ভালো ভালো মানে বিশেষজ্ঞ একই রকম ভালো ভালো বিশেষজ্ঞ। হ্যাঁ, একটা প্রবলেম আছে যেটা আইসিইউ ফ্যাসিলিটি নাই, যেটা শামসুদ্দিন সাহেব বললেন যে ইনহেলেশন বা শ্বাসনালী পড়ে গেলে আইসিইউ সাপোর্ট, সেটা বাইরে কোথাও নাই, একমাত্র আমাদের এই হাসপাতাল ছাড়া। ইভেন ঢাকা শহরে এখন সরওয়ার্দিতে একটা ভালো ইউনিট, মুগদাতে একজন বিশেষজ্ঞ সার্জন পাঠানো হয়েছে, সেখানে একটা ইউনিট, কুর্মিটোলাতে পাঠানো হয়েছে, সেখানেও ইউনিট। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে বাংলাদেশে প্রতি বছর প্রায় 6 লক্ষর বেশি মানুষ পড়ে যাচ্ছে, কিন্তু আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আছে এখন মাত্র 52 জন। 6 লক্ষ মাত্র 52 জন, 16 কোটি 13 কোটি বোধহয় বাংলাদেশের জনসংখ্যা এখন 16 কোটি। এই 16 কোটি মানুষকে চিকিৎসা করার জন্য এই 52 জন বিশেষজ্ঞ দিয়ে তো সম্ভব না, আমাদের ডাক্তার বেড়াতে হবে। যার জন্য গত পরশুদিন
আমাদের একটা আন্তর্জাতিক সম্মেলন হলো, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমরা অত্যন্ত খুশি যে একটা ঘোষণা দিয়েছেন যে আমাদের একটা ইনস্টিটিউট করার। ইনস্টিটিউট যদি আমরা বানাইতে পারি তাহলে কিন্তু আমরা ডাক্তার তৈরি করতে পারবো, এবং এটা একটা খুবই মাইল ফলক বলে আমি মনে করি। আমরা এটার পিছনে কাজ করছি যে যত দ্রুত আমরা একটা কোথায় করব সেটা নিয়ে একটা আলোচনা চলছে আর কি। তো আমরা যদি ইনস্টিটিউটটা করতে পারি তাহলে এই 52 জন চিকিৎসক না, আমরা অন্তত প্রতি বছরে 10-12 জন তৈরি করতে হবে। তা নাহলে কিন্তু আপনি ঢাকা শহরের যারা ডিসেন্ট্রালাইজেশন করতে পারবো না। তো এখন রাজশাহীতে সংখ্যা না থাকে, হ্যাঁ, আমার যদি বিশেষজ্ঞ চিকিৎসক না থাকে তাহলে আমি খুলনাতে কাকে দিব, ময়মনসিংহে কাকে দিব, এর অনেক জায়গায়, বগুড়াতে বাকি আছে, পাবনাতে, আমার তো চিকিৎসক নাই। অতএব আমি মনে করি এই যুগান্তকারী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যে ঘোষণাটা আসছে যে আমরা একটা ইনস্টিটিউট যত দ্রুত আমরা করতে পারবো, ডাক্তার যত দ্রুত পারবো। কারণ একটা জিনিস মনে রেখেন, আগুনে পোড়া রোগের চিকিৎসা প্রথম 24 ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার। মানে বলা হয় যে আজকে যদি রংপুরে একটা মেয়ে পড়ে যায়, গরিব মানুষ, সকাল 10টায়, নেক্সট 24 আওয়ার্স যদি সুচিকিৎসা না করা হয় তো তাকে কিন্তু পরবর্তীতে ভালো করা যায় না। তো যে গরিব মেয়েটা রংপুরে পড়ে যায় তার পক্ষে রংপুর থেকে ঢাকা আসতেই তো 24 ঘন্টা চলে যাবে, 24 ঘন্টা কোনো অনেক সময় নেই। তো সেই জন্যই আমাদেরকে শামসুদ্দিন সাহেবের কথাটার সাথে আমি 100% একমত। ডিসেন্ট্রালাইজেশন আমাদেরকে করতে হবে, এর কোনো বিকল্প নাই। এই রোগীর সংখ্যা কমায় আনতে হবে। আর একটা হচ্ছে প্রতিরোধ। আগুনের রোগীর নর্মাল আগুনের রোগীর যে কারণগুলো আছে আমরা কিন্তু একটু সতর্কতা যদি অবলম্বন করি তাহলে কিন্তু আমরা অনেক রোগীর সংখ্যা কমিয়ে আনতে পারবো। এবং এর জন্য কতগুলা পয়েন্ট আছে যেগুলো আমরা সবসময় বলি। আমি এই বিষয়গুলো শুনবো, একটি বিরতিতে যাব। দর্শক, আমরা একটি বিরতিতে যাব, বিরতির পর আবার এই আলোচনার সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন 50 মিনিটস। দর্শক, আবারও স্বাগত 50 মিনিটসে। আলোচনায় রয়েছেন অধ্যাপক ডক্টর সামন্তলাল সেন, প্রতিষ্ঠাতা পরিচালক, বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং রয়েছেন অধ্যাপক ডক্টর শামসুদ্দিন আহমেদ, সাবেক বিভাগীয় প্রধান, বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনি যে কথা বলছিলেন যে আগুনে পুড়লে মানুষ কি ব্যবস্থা নেবে, সেই যে কথা আমি যেটা বলছিলাম যে আগুনে যে মানুষ পুড়ে তার বিভিন্ন কারণ আছে, এবং সেটা যদি আমরা একটু সতর্কতা এবং সচেতনতামূলক কিছু পন্থা অবলম্বন করি তাহলে আমরা অনেক মানুষকে পুরার থেকে বাঁচিয়ে রাখতে পারবো। যেরকম ধরুন, রান্না যখন করা হয়, রান্না করে যখন আমাদের দেশে ঢিলা ঢুলা কাপড় পরে রান্না করে, সে যদি একটু টাইট করে বেঁধে রান্না করা যায়, কারণ ওপেন ফায়ারে রান্না করে তো সেখানে একটা মানে আগুনে পোড়ার থেকে বন্ধ করা যায়। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই শীতের দিনে এবং অন্য সময় দেখা যায় বাচ্চাদের গরম পানি, যখন বাসায় কোনো গরম পানি নিয়ে যাওয়া হয়, আপনি যদি একটা ডেকচিতে করে নিয়ে যায় তাহলে তখন বাচ্চাদের সঙ্গে ধাক্কা লাগে, গরম পানিটা পড়ে যায়। সেই গরম পানিটা যদি বালতিতে করে নিয়ে যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয় না। শুধু এই জিনিসটা যদি ফলো করা হয় তাহলে অনেক অনেক বাচ্চা গরম পানি পোড়ার থেকে বেঁচে যাবে। আপনি ঢাকা মেডিকেল কলেজে যান, 80% বাচ্চা এই কারণে পড়ে যাচ্ছে। গরম অসচেতনতা যেটা বলা হয়, এইটা মানুষকে বুঝাইতে হবে, সাধারণ মানুষকে। আমি অনেক জায়গায় গিয়ে এরকম প্রোগ্রাম করছি, মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে সবাইকে ডেকে এনে সভা করে দেখানো যে দেখেন এই কারণে মানুষ পড়ে, এগুনা করবে না। তাহলে হয় গার্মেন্টসের মেয়েদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে যদি এদেরকে বোঝানো যায় তাহলে কিন্তু অনেক কমে যাবে। আরেকটা দেখেন, ঢাকা শহরের আপনি দেখবেন বৈদ্যুতিক তার। ঢাকা শহরে যখন কোনো একটা ঘন বসতিপূর্ণ জায়গায় যাবেন তখন দেখবেন যে বাড়ির ছাদে অনেকগুলো তার ঝুলছে। কোনটা যে বৈদ্যুতিক তার, কোনটা যে রশি, কেউ কোনো মনিটর নাই, কোনো কিছু নাই। কাজের মেয়ে সে তো বুঝে না, একটা ভিজা কাপড় নিয়ে যেই কাপড়টা শুকাতে যায়, ইলেকট্রিফিকেশন। এবং শামসুদ্দিন সাহেব আমার সাথে একমত হবেন, ইলেকট্রিক বান যে কত ফ্যাটাল, কত খারাপ, মানে অনেকের হাত পা কেটে ফেলতে হয়। ইভেন আমি ঢাকা মেডিকেলে রুগী দেখছি 2 হাত 2 পা কেটে ফেলতে হয়েছে। এটা হচ্ছে ইলেকট্রিক বান। এগুলো আমরা একটু সচেতন হলেই আমরা ডেফিনেটলি এগুলো প্রিভেন্ট করব। এই সচেতন করার বিষয়টি কারা নিবে যে এত নির্যাতনের ঘটনা করছে বা বিষয়গুলো? এটা আমরা সবাই দিব, এবং এটা নিয়ে আমি সরকারের সাথে কথা বলছি। মিডিয়ার একটা ইম্পর্টেন্ট রোল আছে সচেতনতা করার। তারপরে আমরা যারা ডাক্তার আছি আমাদের রোল আছে, সংবাদকর্মী, বিভিন্ন রকম সকল সেগমেন্ট, হ্যাঁ, সামগ্রী। স্কুলে যদি আমরা স্কুলের যে পাঠ্যপুস্তক থাকে সেইখানেও যদি আমরা কিছু সচেতনমূলক উপদেশ দিয়ে দিই, বাচ্চারা সেটা দেখবে। এরকম বিভিন্নভাবে নেওয়া যায়। এবং এই জন্য আমরা
আমাদের যে ডিজি হেলথের সাথে আমি কথা বলছি, মেডিকেল এডুকেশন ব্যুরো বলে একটা আছে। আমরা যদি পোস্টার ছাড়িয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পোস্টার দেখতে পাই, অন্তত 5 জনের জায়গায় 1 জনও তো দেখবে, তাহলে নিশ্চয়ই কিছুটা সচেতন হবে যে না, আমার বাসায় গরম পানিটা আমি এইভাবে রাখবো, আমার বাসায় গ্যাসের চুলাটা আমাকে নিভাতে হবে, এই ধরনের বিভিন্ন কিছু কমন সেন্সের বিষয়টা কমন সেন্সের বিষয় করা যায়। ডক্টর শামসুদ্দিন আহমেদ, আমরা তাহলে কি করবো যখন মানুষ অগ্নিদগ্ধ হয়? মানে কয়েক প্রকারের অগ্নিদগ্ধের কথা এখানে উঠছে। একটা হলো যে সম্প্রতি ইমিডিয়েট যেটা আমরা দেখছি যে পেট্রোল বোমা ছুড়ে মানুষকে অগ্নিদগ্ধ করা হচ্ছে, কি করতে হবে অগ্নিদগ্ধ হলে? আসলে মানে এটা একটু থিঙ্ক অ্যাবাউট আমাদের মানে ন্যাচারের কথা চিন্তা করি যে আমার বাঁচার জন্য কি দরকার পড়ে। সবচেয়ে বেশি এসেনশিয়াল হলো গিয়ে এয়ার বা অক্সিজেন নেওয়া। তো অক্সিজেন যদি আমি 3 মিনিট না নিতে মারা যাব। তারপরে কি আমার দরকার পানি। পানি যদি আমার না হয় 24 ঘন্টা বা পানি, তাহলে আমাদের কিডনি শাট ডাউন করবে। তারপরে হলো গিয়ে ফুড। তো সেইভাবেই চিকিৎসাটা হয়। আপনার যে প্রথমটা হলো গিয়ে এয়ারওয়ে ক্লিয়ার করা। একটা লোক আমরা 3 মিনিটের বেশি ব্রেথ হোল্ড করতে পারি না। যখন ইমিডিয়েটলি কেউ মারা যায়, বাচ্চা সবচেয়ে ফার্স্ট মারা যায় ব্রিদিং ডিফিকাল্টির জন্য। যদি এখন একটা অন্ধ বাসের মধ্যে যদি করা হলো, অন্ধকার ফিউম আছে, সে বেরোতে পারছে না, 3 মিনিটের বেশি থাকে, সেখানে মারা যাবে। তো বেরোয়া প্রথমেই উচিত তার নাকটা পরিষ্কার করা, অক্সিজেন দেওয়া, এবং তাকে এবং বদ্ধ করে যদি আগুন লাগে ফার্স্ট হলো গিয়ে এয়ারওয়ে ক্লিন করা। আর তারপর হলো গিয়ে আপনার ওই বললাম যে ওই যদি পরনে যদি কাপড় চোপড় সেগুলি রিমুভ করে ফেলা, পানি দেওয়া। হ্যাঁ, তারপরে হলো পানি দেওয়া যাবে, অবশ্যই পানি দিতে হবে ইমিডিয়েটলি। পানি দেওয়া না হলেও আপনাকে আপনার ওটা ইন্টেন্সিটি আছে থাকবে, যতক্ষণ আগুনের জন্য আছে থাকবে, বা আপনার গরম জামাটা থাকলো আরো পুড়তেছে, ডিপার দিকে পুড়তেছে, ইভেন কেমিক্যাল হলেও পানি দিতে হবে। যত পানি দিয়ে আপনার ওয়াশ আউট করতে হবে, অ্যাটলিস্ট 20 মিনিটসের মতো পানি দিতে হবে। হ্যাঁ, তো পানি দিয়ে ইভেন কেমিক্যাল, বিশেষ করে অ্যাসিড বার্ন দিতে হবে। মানে প্রতি 1 ml এর জন্য 1 লিটার পানি দরকার ওয়াশ আউট করার জন্য। সেরকমভাবে তারপর ইদানিং দেখা যাচ্ছে যে এই গার্মেন্টসে এই সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা কস্টিক সোডা ই করে, ওটা দিয়েও কেমিক্যাল বার্ন হয় প্রচুর, এবং সেগুলি তো পানি দেওয়া, সব কিছুতেই পানি দেওয়া উচিত। পানি দিলে আপনার ওটা ইন্টেন্সিটি এবং ডাইলিউট করে দেয়। তারপরে হলো গিয়ে ফুড, মানে যে বললাম যে মানে আপনার প্রথম হলো এয়ার, দেন ফ্লুইডের জন্য সেই জন্য উচিত হলো গিয়ে আপনাকে স্যালাইন দেওয়া, অথবা আপনার মেইনলি হলো কি হার্টম্যান সলিউশন, আমরা যেটা বলি হার্টম্যান সলিউশনটা হলো মোস্ট ওটা দিয়ে দেওয়া। এখন যদি একটা বার্ন যদি যখন 10%-এর মতো হয়, ইনহেলেশন বার্ন না থাকে, তাহলে এটা লোকালি চিকিৎসা করা উচিত। 10%-এর উপরে গেলে 15%, যেটা আমরা মেজর বার্ন বলি, বাচ্চাদের জন্য, অ্যাডাল্টের জন্য 15%, বাচ্চাদের জন্য 10%, বাচ্চা আর ছোট বাচ্চাদের জন্য 5%। এই বাচ্চাগুলিকে স্পেশালাইজ বার্ন ইউনিটে পাঠানো উচিত। এবং স্পেশাল বার্ন ইউনিটে পাঠাতে ধরেন একটা দূরের থেকে পাঠালো, রংপুর বা যাতে পাঠালো, প্রথম 8 ঘন্টা হলো ভেরি ক্রিটিক্যাল, ওই সময় ফ্লুইড লাগবে, এবং ওই প্রথম 8 ঘন্টায় একটা ক্যালকুলেশন অনুযায়ী মোস্ট অফ দ্য 50% ফ্লুইড দিতে হয়। সেই জন্য ক্যারিজ করে, মানে যখন ট্রান্সপোর্ট করে তখন কিন্তু ফ্লুইড দিয়ে দিতে হবে। প্রথমে তখন যখন পুড়ে যায়, প্রথম ভেইনগুলি পাওয়া যায় ইজি, তখন 2টা ডাবল বোর, মানে দুইটা চ্যানেল যদি দেওয়া যায়, ইভেন পুরো জায়গায় চ্যানেল দেওয়া যায়। এবং ওই প্রাথমিক চিকিৎসাটা যদি ভালোভাবেই করে, তখন রোগীটা ট্রান্সপোর্টের সময় যদি ফ্লুইড দিয়ে পাঠায়, অক্সিজেন দিয়ে পাঠায়, তখন ম্যানেজ করা অসুবিধা হয় না। প্রথমে এই জন্য, আর না হলে দেখা যায় আস্তে আস্তে রোগী পথেই মারা গেছে, বা আসলে পরে কিছু করা যায় না, অলরেডি রেনাল শাটডাউন হয়ে গেছে ফ্লুইড না পেয়ে, অথবা আপনার অক্সিজেন না পেয়ে হয়ে গেছে, দেরি হয়ে গেল 8 ঘন্টা, প্রথম 8 ঘন্টা হলে বেশি, মানে প্রতিটা আওয়ারই। আমি বললাম যে এয়ার যদি ইমিডিয়েটলি না পায়, ইনহেলেশন থাকে, দেখা যায় যে 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ইমিডিয়েটলি মারা যায়। কারণ আমরা এরকম দেখছি যে একদিন 4টা লাশ ইসলামবাগ থেকে, 2টা বাচ্চা, একটা বাচ্চা আর একটা বোধহয় নানি, তার কোনো গায়ে একটা লোমও পুড়ে নেয়, কিন্তু ব্রড ডেড বিকজ অফ ইনহেলেশন, একদম পুড়ে নেয়। তো সেই জন্য ইনহেলেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরও দেখা যাচ্ছে শরীর কিছুই পুড়ে নেয়, কেটিএস গার্মেন্টস আমরা এরকম রোগী দেখছি ধুকতে ধুকতে মারা গেছে, কোনো শরীরে পুড়ে নাই। তো ইনহেলেশনটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, বাতাস যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য 3 মিনিট, তো ওইভাবে চিকিৎসা করতে হবে। তারপর হলে গিয়ে ফ্লুইড ঠিক মতো না, কিডনি শাটডাউন, এবং ফ্লুইড ইন্টারনালি লস হয়। বার্ন হলে কি হয়, ইন্টারনালি ফ্লুইড লস। যাতে আপনি ধরেন একটা বাড়ির মধ্যে যদি আপনার বিভিন্ন আছে, কল সবগুলো লিক থাকে, তাহলে হবে কি আপনি ওইদিকে পাবেন না। সেরকম হার্টে তখন ফ্লুইডটা পায় না, হার্ট পাম্প করতে পারে না, এবং পেশেন্ট কলাপস করে। তো সেই জন্য ফ্লুইডটা ভেরি ইম্পর্টেন্ট। এয়ারের পরে হলো ফ্লুইড, তারপর নিউট্রিশন। তারপর একটা হয় বাড়ি যখন ভাঙা থাকে, বাড়ির দেওয়াল থাকে, ভাঙা যদি দেওয়াল থাকে, তাহলে কি করে বাড়িতে বাইরের লোকজন আসতে পারে, লুটপাট করতে পারে, যেতে পারে। সেরকম স্কিন যখন পুড়ে যায়, বাইরের থেকে ইনফেকশন আসে এবং ফ্লুইড লস হয়। দুইভাবে বার্ন পেশেন্টগুলি আপনার রিসার্চ আছে যে বাংলাদেশে প্রতি বছর বার্নের সংখ্যা বাড়ছে। আই হ্যাভ ডান রিসার্চ। বার্নের এখন
মোস্ট অফ দ্য বার্ন ইজ 90%, মোর দেন 95% বার্ন ইজ অ্যাক্সিডেন্টাল বার্ন, অসাবধানতাবশত। কিছু কিছু বার্ন হয় আপনার ধরেন হোমিসাইডাল বার্ন, ভেরি ফিউ, মানে হোমিসাইডাল 2-3% হোমিসাইডাল বার্ন। হোমিসাইডাল বার্ন মিন যে কেউ তাকে গায়ে আগুন লাগাই দিল, তো এটা মোস্টলি হয় এই এখন যেমন পেট্রোল পাম্প দেখতেছেন। আর একটা হয় গিয়া ডোমেস্টিক বাড়ির কাজের লোকরা এই করা হয়, এবং দেখা যায় বেশিরভাগ সময় দেখা যায় ডৌরির জন্য, যৌতুকের জন্য দেখা যাচ্ছে কি হাজব্যান্ড পুড়িয়ে যাচ্ছে ওয়াইফকে। এবং এই সমস্ত ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, আমি কিছু যেহেতু আমি অনেকদিন ছিলাম, এবং ওই দেখা যাচ্ছে মেয়েটা পড়লো, তার শ্বশুরবাড়িতে পড়লো, শ্বশুরবাড়ির লোক তাকে থ্রেট করলো যে খবরদার বলবা না, বললে আমার তোমার ছেলে মেয়েকে চিকিৎসা করবো না, এবং বলেও না। পরে এটা দেখা যায় তার, আর যেহেতু পুরে তার শ্বশুরবাড়ির জায়গা, ওখানে তার নিজস্ব লোক থাকে না, সে ভয় থাকে তার বাচ্চা নষ্ট হবে, বাচ্চাকে ক্ষতি করা হবে, এই করে বলে না। যখন তার বাড়ির থেকে লোক আসে বা একদম মরার আগে আগে হয়তো বলে যে আমার শ্বশুরবাড়ির লোকে এটা পুড়েছে। এটা ডৌরির জন্য কিন্তু আপনার যে অ্যাক্সিডেন্ট, এই অ্যাসিড বার্নের চেয়ে কিন্তু সংখ্যা কিন্তু ডৌরির জন্য বেশি। এটা অনেকে জানে না, বাট আমি বাংলাদেশে আমি নিজে যেহেতু প্রতিটা প্রায় এগুলি দেখতাম, জিজ্ঞেস করতাম, এবং অনেকগুলি এরকম কেস দেখছি। তো এই ব্যাপারে যেহেতু এনজিওরা সবচেয়ে সচেতন, যেটা হলো গিয়ে অ্যাসিড বার্ন নিয়ে, এবং অ্যাসিড বার্ন নিয়ে এটা করার ফলে অনেকটা হয়েছে, অ্যাসিড বার্নটা অনেকটা কমে আসছে। কিন্তু এই ব্যাপারেও যদি আমরা করি, এই যে হোমিসাইডাল বার্নটা, আর 1% হলো সুসাইডাল বার্ন, যৌতুকের জন্য হচ্ছে ফ্যামিলিয়াল ডোমেস্টিক ভায়োলেন্স, যেটা হচ্ছে কাজের মেয়েকে খুঁতনি দেয় করে দিচ্ছে। তো এটা কিন্তু বেশি আমাদের মানে কি বলে পাবলিশড হয় না, বাইরে জানা হয় না, বা ওরকম রিসার্চ নাই। তো এই ব্যাপারটা দেখা উচিত, এটা বাড়তেছে। আর একটা বাড়তেছে হলো কি আপনার কেমিক্যাল, বিশেষ করে এখন গার্মেন্টসে কেমিক্যাল বার্ন যেটা, ওটা বাড়তেছে। আর ইলেকট্রিক্যাল বার্নটা যেহেতু গ্রামের এরিয়া দেখা যাচ্ছে, ইলেকট্রিক্যাল ওয়্যারিং বা তারপর এই যে আপনার সেফটি কম, সেটা বাড়ছে। আর সচেতন। বাট আরেকটা ব্যাপার হলো হেলথ এডুকেশন, যেটা এনজিওরা ভালো কাজ করতে পারে, মিডিয়া ভালো কাজ করতে পারে, যে কমন কজগুলি, আমাদের যে কমনগুলি, আমরা একটা রিসার্চ করছি, কয়েকবার প্রেজেন্টেশনও করছি। কমন কজ বাচ্চাদের জন্য হলো গরম পানি একটা, তারপর হলো গিয়ে আরেকটা হলো গিয়ে পাতা পোড়ানোর সময়, তারপর যখন আপনার সেফটি ট্যাঙ্ক ক্লিন করার সময় দেখা মোমবাতি নিয়ে গেল, ভিতরে মিথেন গ্যাস থাকে, জাস্ট করলো মোমবাতি নিয়ে হঠাৎ করে আগুন লেগে গেল। তো এগুলি তো জানেন অনেকটা, এটা আমরা অনেক দেখছি, মানে সচেতনতা। হ্যাঁ, তো সেইগুলি সচেতনতা বাড়াতে জন্য হেলথ এডুকেশন বা এনজিওরা করতে পারে। তারপর ধরেন প্রিভেনশন, মানে একটা প্রিভেনশন হলো গিয়ে আগুন যাতে কম হয়, একটা প্রিভেনশন হলো আগুন লাগার পরে সেটা যাতে আর খারাপ না হয়, সেটাও একটা প্রিভেনশন আছে। সেই প্রিভেনশনটা হলো গিয়ে হেলথ কেয়ারে, মানে উপজেলা আর তারপর ঢাকা মেডিকেল কলেজ যেমন দেখা যাচ্ছে যে উনি বললেন 52 আছে, 52-এর মধ্যে দেখেন গিয়ে 35 স্পেশালি ঢাকা মেডিকেল কলেজ। এখন আপনার স্পেশালিস্ট না থাকে, যেমন মুগ্ধা একজন দিচ্ছেন, তারপর অমুকদা দিচ্ছেন, দেখা যায় তার অ্যাসিস্ট্যান্ট নাই, কিছু নাই, বেড নাই, নাই। আর এখন জানি না, যেহেতু আমরা এই প্রক্রিয়া প্রসেসের সাথে আমরা স্পেশালিস্টে জড়িত না। আজকাল ভেন্টিলেটর যেগুলি পাওয়া যায়, বিল্ট ইন কম্প্রেসর, ইউ ক্যান টেক এনি, মানে যে কোনো রুমে নিয়ে যায়। ইভেন ওই ভেন্টিলেটরগুলিতে 1 ঘন্টা 1.5 ঘন্টা অক্সিজেন ছাড়াও ওরা নিজেরাই প্রডিউস করতে পারে। সেই ধরনের ভেন্টিলেটর দরকার পড়ে না, আর দামও বেশি না, কত 10-12 লাখ টাকা করে একটা ভেন্টিলেটর। উই আর স্পেন্ডিং লট অফ মানি ইন আদার ওয়েজ। এগুলো আমরা, হ্যাঁ, এটা ম্যাটার অফ 10 মিনিটস, যদি ঠিক মতো তারা ডিসিশন নেয়। জনাব শামসুল্লাহ, আপনি তো যেদিন প্রধানমন্ত্রী গিয়েছিলেন বার্ন ইউনিটে, এবং আপনি তার সঙ্গে ছিলেন, কি দৃশ্যের অবতারণা হয়েছিল বা একটু যদি বলেন। এবং আমরা একটা জিনিস জানতে পেরেছি যে বাইরে থেকে বার্ন যারা অগ্নিদগ্ধ হচ্ছে তাদেরকে সাহায্য করা হচ্ছে, এই বিষয়টি যদি। যেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গেছিলেন, উনি তো প্রত্যেক রোগীকে তাদের পুনর্বাসনের জন্য 10 লক্ষ টাকা করে দিয়েছেন, যারা ওখানে, সবাইকে না, মানে মেজরিটি 10 লক্ষ টাকা দেওয়া, যেমন কিছু বাকি আছে তাদেরকেও তালিকাভুক্ত করে এবং পর্যায়ক্রমে দেওয়া হবে। এটা উনি প্রথম যেটা করলেন। আরেকটা হচ্ছে উনি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলেন কিছু বাচ্চাগুনাকে দেখে, নিজেও, মানে উনি না, সবাই একটা ইমোশনাল পর্যায়ে চলে গেছিলেন আর কি। এবং উনি তখন এই নির্দেশগুলো দিয়েছিলেন আমাদেরকে যে তোমরা বাইরের মেডিকেল কলেজগুলোকে আরও স্ট্রেংথেনিং কীভাবে করা যায় সেটা করো। সেটাও আমরা এখন চেষ্টা করে যাচ্ছি। আমি এই শামসুদ্দিন সাহেবের সাথে আরেকটা জিনিস অ্যাড করছি, যেটা খুব সাধারণ আমরা ফেস করি, যে দেখা যায় আগুন লাগলে, আগুনে আক্রান্ত হলে আজকাল টুথপেস্ট, ডিম, গোবর এইগুলো দেয়। এইগুলো কিছুতেই দেওয়া যাবে না।
আমাদের ঢাকা মেডিকেলে এখনো রুগী আসে সমস্ত শরীরে ডিম দিয়ে দিল। হ্যাঁ, ডিম দিয়ে একটা প্রবণতা আমরাও জানতাম যে ডিম দিলে হয়। এইগুলা দেওয়া যাবে না, এগুলা দেওয়া একদম নেই। এটা আমি সাধারণ মানুষের জন্য বলছি। দয়া করে কোনো সময় টুথপেস্ট, ডিম, গোবর দিবেন না। না দিয়ে যেটা উনি বলছেন ওইটা করার পরে ভালো করে পানি ঢেলে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে আসবেন। কারণ আগুনে পোড়া রোগীর চিকিৎসা, যেটা যদি ভালো চিকিৎসা করতে হয়, সেটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে তাকে ক্যালকুলেট করতে হয় কত পার্সেন্ট বার্ন। কিন্তু ডিম টিম দিলে কিন্তু কোনো লাভ হবে না। সুতরাং এগুলোর থেকে দেওয়ার থেকে বিরত থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, পোড়া রোগীর যেখানে চিকিৎসা হয় সেখানে ভিড় করবেন না। এটা আমরা সংবাদকর্মী ভাইদেরকেও বলি, অন্যান্য লোকদের বাড়ি, যত ভিড় কমানো যায়। ইনফেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ বাংলাদেশে মানুষ মৃত্যুর। অতএব আমরা এমনি তো পারছি না, আমরা 300 বেডের হাসপাতালে 500 রোগী চিকিৎসা করছি। তো সুতরাং তারপর যদি আবার মানুষ গিয়ে ভিড় করে তাহলে কিন্তু রোগীদের আরো ক্ষতি হয়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত। পেট্রোল বোমা, এটা কি মানে পেট্রোলে ঢালা কি মানে গুণগত কোনো পার্থক্য আছে কিনা? সাধারণ পেট্রোল বোমা যেটা হয় খুব তাড়াতাড়ি স্প্রেড করে সমস্ত শরীরে বা শরীরে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি দেখেন, যেটা শামসুদ্দিন সাহেব বললো, যে সিএনজিতে যখন একটা পেট্রোল বোমা অ্যাটাক হয়, আজকাল দেখবেন সিএনজির দরজা বন্ধ থাকে। ওরা মলম পার্টির ভয়ে, হাইজ্যাকারের ভয়ে ওটা একটা লক করে দেয় এবং লকের ওইটা কন্ট্রোলটা থাকে ড্রাইভারের কাছে। উনি যেটা বললেন সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে। না বেরিয়ে আসলে কিন্তু ওই ধোঁয়াতেই শেষ পর্যন্ত মারা যাবে। যে সুতরাং এই জিনিসগুলো বোধহয় একটু খেয়াল রাখলে, আর ট্রাক, বাস যেখানেই হোক, আগুন লাগার সাথে সাথে মানে বেরিয়ে না আসা পর্যন্ত, মানে আমার মনে হয় না যে এটা, যত দ্রুত আমরা বেরিয়ে আসতে পারবো তত আমরা মৃত্যুর হার কমাতে পারবো। এটা মানে ইয়া থেকে বেরিয়ে আসতে, যেখানে আগুন লাগে সেখান থেকে বেরিয়ে ডেফিনেটলি, যেখানে লাগে সিএনজি থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছেলে আমাদের এখানে ছিল, সে এখন ভালো হয়ে বাড়ি চলে গেছে। সে তার মাকে নিয়ে যাচ্ছিল ডাক্তার দেখায়, ওখানে পেট্রোল বোমা ছোড়া হয়েছিল। সব কিছু না পেয়ে হাত দিয়ে উপরে রেক্সিন ছিঁড়ে বের করে তারপরে বেরিয়ে আসছে। তার জন্য তার মাও বেঁচে গেছে, সেও বেঁচে গেছে। হ্যাঁ, এরকম মানে বেরিয়ে না আসতে পারলে মানে ইনহেলেশন বারটা খুব বেশি হয়। আচ্ছা, আরেকটা জিনিস যে বাংলাদেশে তো আমাদের আধুনিক চিকিৎসার কি বিষয়টা আছে, যে অনেকে আমরা বিদেশে পাঠিয়ে থাকি ট্রিটমেন্টের জন্য। যেমন আমরা কয়েকজনকে বিদেশে পাঠানো হয়েছে, ট্রাক ড্রাইভার, এবং কয়েকজনকে পাঠানো হয়েছে। বাংলাদেশে কি আন্তর্জাতিক মানের চিকিৎসা, আন্তর্জাতিক মানের চিকিৎসার যেটা ব্যবস্থা করা হচ্ছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমাদেরকে অনুদান দিয়েছে নাকি, সেই অনুদান থেকে আমরা একটা হাইপারবারিক অক্সিজেন একটা মেশিন আছে, উনি জানেন, যেটাতে ওই ইনহেলেশন, শ্বাসনালী যে চিকিৎসা অনেক ব্যয়বহুল, এটা আনার প্রসেস তো শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে বার্ন ট্যাঙ্ক কিছু কেনা হচ্ছে আর কি, যেগুলো হচ্ছে ওই রুগীদের ড্রেসিং। আমরা এখন যে পদ্ধতিতে ড্রেসিং করি সেটা না করে যাতে আরও মানে সহজ পদ্ধতিতে এবং দ্রুত করা যায় সেই ব্যবস্থা হচ্ছে। এবং আমাদের এখানে এখন দোতলাটাকে পুরাটাকে ভেঙে আমরা একটা এসডিও বানানো হচ্ছে, যেখানে ওই কন্ট্রোল থাকবে, কেউ ঢুকতে পারবে না, ওই যে সিস্টেম থাকে লক সিস্টেম। এই ধরনের আধুনিক আমরা চেষ্টা করছি, কিন্তু কোনো চেষ্টাই সফল হবে না যতক্ষণ পর্যন্ত আমরা রুগীর চাপ না কমাতে পারবো। এবং রুগীর চাপ কমাতে হলে ডিসেন্ট্রালাইজেশন, এর বিকল্প নেই, এর কোনো বিকল্প নাই। আমরা যত আধুনিক চেষ্টাই করি, আমাকে রুগীর চাপ কমাতে হবে এবং বাইরের মেডিকেল কলেজগুলোকে আরো শক্তিশালী করতে হবে। এটা হচ্ছে। জনাব শামসুদ্দিন আহমেদ, আপনি বলুন যে আমাদের দেশে আসলে অনেক বিজ্ঞ চিকিৎসক আছেন, কিন্তু সমস্যা হলো একটা যখন 30% রোগী আসে, তার পিছে মিনিমাম 2 ঘন্টা সময় দেওয়া উচিত একটা ড্রেসিং, মানে যদি স্পেশালাইজই করে। কিন্তু আমাদের ওয়ার্কলোড এত বেশি, এবং তাছাড়া একটা ব্যাপার, আনলেস ইফ ইউ আর নট এ ভিআইপি অর এমপি অর সামবডি এলস, ইউ ক্যানট রিচ দ্য প্রফেসর। দিস ইজ দ্য ট্রুলি থিং। আমার কাছে আমি যখন ছিলাম, মেডিকেল অফিসার এসে হয়তো ট্রিটমেন্ট করে দিল, তো সেই রকমভাবে একজনের পক্ষে এত রুগী ওয়ার্কলোড নেওয়া সম্ভব না। হ্যাঁ, আমরা জানি, সবই জানি, কিন্তু আমাদের রুগীর সংখ্যা কম। আমরা হয়তো ম্যাক্সিমাম একজন ডাক্তারের পক্ষে 5 জনের বেশি চিকিৎসা দেওয়া সম্ভব না, যদি সে মানে ট্রুলি ভালোভাবে চিকিৎসা দিতে চায়, দেখতে চায় বা তার করতে চায়। কিন্তু আমাদের এখানে মানে পেশেন্ট এবং ডাক্তার রেশিও ইজ ভেরি মানে ইনভার্সলি আর কি, আর প্রপোর্শনেটলি মানে বেশি হলো গিয়ে রুগী। তো সেই জন্য আমার দেওয়া হচ্ছে না। তারপরও ফ্যাসিলিটি, যেমন বললাম যে আপনার আইসিইউ অনেক সময় দরকার পড়ে। ধরেন আপনি জানেন একটা ইলেকট্রিক্যাল বার্ন আসলো, এটা ইমিডিয়েটলি ফেসিওটমি করতে হয়। এটা যদি 8 ঘন্টা পরে মানুষের সাথে একটা মাসেল
আপনার ইস্কিমিয়া হয় 4 ঘন্টা, 4 ঘন্টা পরে করলে 4 ঘন্টা পরে করলে এটা কোনো ইফেক্ট থাকে না, মাসেল ড্যামেজ হয়ে যায়, থ্রম্বোসিস হয়ে যায়। তো ঠিক টাইমলি এখন একটা 2টার পরে আসলো, 2টার পরে দেখা গেলো যে আপনার ওই এক্সেপ্ট এমার্জেন্সি ছাড়া থাকে না। তারপর হয়তো যে করলো মেডিকেল অফিসার, জুনিয়র অফিসার করলো, ঠিক টাইমলি করলো না। এইগুলো অনেক লুপ হোল আছে, সেই জন্য আপনার বিভিন্ন জায়গায় এটা ডিসেন্ট্রালাইজ করতে হবে এবং সব চিকিৎসক ঢাকায় না রেখে কিছু কিছু যারা আছে মানে একজন প্রফেসর, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বানাই দিলেন আর তার আন্ডারে কোনো মেডিকেল অফিসার দিলেন না, তাকে কোনো ইকুইপমেন্ট দিলেন না, ঢালনায় চলান নিধিরাম সর্দার বানাই দিলেন, সেটা তো হয় না। যেমন মুখাতে একজনকে দিচ্ছে, তারপর ধরেন অন্য অন্য অনেক জায়গায় আছে, নাম চলে এসেছি। আর আরেকটা ব্যাপার হলো গিয়ে আমি এটা আমার পার্সোনাল বলতে চাই, যদি কোনো পেশেন্ট আসে মানে আমার কাছে আসতেছে, আমি ফ্রি দেখে দেবো এই ব্যাপারে। আচ্ছা, আপনারা তো অনেক মানবিক কাজ করে থাকেন, আপনি কিছু বলবেন? আমি শুধু একটা কথাই বলবো যে সবাই সাবধানে থাকবেন, আগুনে যাতে না পড়েন সেদিকে খেয়াল রাখবেন যেন, তাহলে আমার মনে হয় আমরা আগুনে পোড়া রোগীর সংখ্যা কমিয়ে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ অধ্যাপক ডক্টর সামন্তলাল সেন, ধন্যবাদ অধ্যাপক ডক্টর শামসুদ্দিন আহমেদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ দুজন বিশিষ্ট বার্ন চিকিৎসক, বাংলাদেশের প্রথিতযশা দুজন চিকিৎসক ব্যক্তিত্ব তার কাছ থেকে বাংলাদেশের চলমান অবস্থা, সহিংসতায় যে মানুষ পুড়ছে, অগ্নিদগ্ধ হচ্ছে প্রতিদিন, তার বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিলেন। বিশেষ করে যে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে যে এখন কান্নার আর্তরোল আমরা শুনতে পাচ্ছি, উনি বলতে চাইলেন যে তাদের অক্লান্ত নিরন্তর পরিশ্রমের ফলে এর ভিতরে 89 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মৃত্যুর সঙ্গে ছিল কম নয়, সেখানে 13 জন মারা গেছে। তবে ওনাদের প্রাণান্তকর চেষ্টা আছে যাতে সকলে ভালো হন। জনাব শামসুদ্দিন আহমেদ বললেন যে তারা দুজনেই ঢাকা বার্ন ইউনিট প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত এবং তারা অকাতরে মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য তারা মনস্থির করেছেন এবং তারা দীর্ঘদিন ধরে এই কাজটি করে আসছেন। যদিও চিকিৎসা শাস্ত্রে তারা বিভিন্ন জায়গায় কর্মরত থাকলেও এর বাইরে তারা মানবিকভাবে সহযোগিতা করে আসছেন। অধ্যাপক ডক্টর সামন্তলাল সেন বললেন যে 79 জন ভালো আছে, এটি একটি বড় সাফল্য। অগ্নিদগ্ধ মানুষের আর্তনাদ, কান্না মানুষ হিসেবে উনি বলতে চাইলেন তার বিবেককে প্রবলভাবে নাড়া দেয়। এ ধরনের আগুনে পোড়ানোর কর্মসূচি, অর্থাৎ তিনি বলতে চাইলেন যে রাজনৈতিক কর্মসূচি, যে কর্মসূচি হোক না কেন বন্ধ করা উচিত, কারণ সবার উপরে মানুষের প্রতি মানুষ আগুন ছুড়ে তাকে অগ্নিদগ্ধ করবে, তাকে ক্ষত করবে, বিক্ষত করবে কিংবা মেরে ফেলবে, এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত হতে পারে না। অন্যদিকে জনাব শামসুদ্দিন আহমেদ বললেন কিছু কিছু ঘটনা তাকে প্রবলভাবে নাড়া দেয়। দীর্ঘদিন দীর্ঘ পেশায় রয়েছেন তিনি, বার্ন ইউনিটে কাজ করেছেন এবং এখনও করছেন। বললেন যে একজন চিকিৎসক হলেও তাকে অনেক ঘটনা প্রবলভাবে নাড়া দেয়, তাকে স্পর্শ করে, তার হৃদয় স্পর্শ করে, কিন্তু তিনি বিক্ষত হন, তিনি তার ভেতরেও একটি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আগুনে পোড়ানো একটি নির্মম নিষ্ঠুর কাজ তিনি বলতে চাইলেন। এই চিকিৎসার প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ দরকার এবং দুজন বিশেষজ্ঞ চিকিৎসক বললেন যে আমরা ঢাকাকে যতই সমৃদ্ধশালী করি না কেন, আমাদের যেহেতু জনসংখ্যা বাড়ছে 16 কোটি এবং বিভিন্ন জায়গায় এই দুর্ঘটনাগুলো ঘটছে নানা কারণে, সুতরাং মফস্বল পর্যায়েও বার্ন ইউনিটকে আধুনিকীকরণ করার ভেতর দিয়ে আমরা এই সংখ্যা কমিয়ে আনতে পারি। এবং দুজনই বলতে চাইলেন যে সব কিছুর জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সেক্ষেত্রে উনি বলতে চাইলেন যে এক্ষেত্রে গণমাধ্যম সহ যারা স্কুল কিংবা কলেজে পাঠ্য বই যারা পড়ান বা যারা শিক্ষক আছেন, মসজিদে ইমাম আছেন, সমাজপতি আছেন, সকলকেই যে কমন কিছু বিষয় আছে, সাধারণ কিছু বিষয় আছে, সেই শিক্ষা দেওয়া দরকার যাতে করে মানুষ সচেতন হওয়ার ভেতর দিয়ে এই সংখ্যাকে কমিয়ে আনা যায়। দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ, সঙ্গে থাকুন মাই টিভি।